শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জন কুষ্টিয়া থেকে গ্রেপ্তার, 5টি বিদেশি পিস্তল ও স্যাটেলাইট ফোন উদ্ধার। মাদক চক্রের হাতে খুন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য, জানালো ডিএমপি। মানতে নারাজ পরিবার, বলছে পরিকল্পিত হত্যা। সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ স্থগিত, দাবি না মানলে বৃহস্পতিবার থেকে ফের আন্দোলন। 25 ক্যাডারের 2 দিনের কলম বিরতি। মানবতা বিরোধী অপরাধ মামলায় খালাস আজহারুল ইসলাম, মুক্তি পাচ্ছেন কাল। আগের বিচার সঠিক ছিল না, পর্যবেক্ষণ আদালতের। এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রোডম্যাপ না মেলায় বিএনপি হতাশ। সংস্কার বিচ্ছিন্ন নির্বাচন হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা এনসিপির। শুনছিলেন শিরোনাম। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ক্ষয়ক্ষতি ছাড়া এই অপারেশন পরিচালিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদুল্লাহ চৌধুরী। গ্রেপ্তারকৃতরা কুখ্যাত 7 স্টার গ্রুপের সদস্য। উদ্ধারের সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশব্যাপী হত্যা, চাঁদাবাজি, নাশকতা সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সুব্রত ও মোল্লা মাসুদ তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীদের দলনেতা। সুব্রতের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 30টি খুনের মামলা রয়েছে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জানমালের নিরাপত্তায় সর্বদা সচেষ্ট সেনাবাহিনী। কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। কোনো রাজনৈতিক কারণে নয়, মাদক চক্রের হাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। হত্যাকাণ্ডের 14 দিন পর রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। এদিকে পুলিশের এই বক্তব্য মানতে নারাজ সাম্যের পরিবার। সাম্যের ভাই আমিনুল ইসলামের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাম্যকে। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। চলতি বছরের 13 মে রাত 11টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে একটি মামলা করেন। সাম্য হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ আটকে লাগাতার কর্মসূচি পালন করে ছাত্রদল। উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ সহ বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অব্যাহত কর্মসূচির সঙ্গে দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি তদন্ত শেষে সোমবার প্রতিবেদন জমা দিয়েছে। তার পরদিনই সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করল পুলিশ। সংবাদ সম্মেলন করে সাম্য হত্যার বিস্তারিত তুলে ধরেন ডিএমপি কমিশনার। প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে
ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে আরও 8জনকে গ্রেপ্তার করে। সাম্য হত্যাকাণ্ডের কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি জানায়, মাদক ব্যবসায়ীরা হত্যা করেছে সাম্যকে। মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল, ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করলে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই সাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। তবে সংবাদ সম্মেলন শেষে সাম্যের ভাইয়ের দাবি, মাদক ব্যবসায়ীরা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাম্যকে। মাদক ব্যবসায়ীরা কখনো মারামারি করে না, তা দৌড়ে পলায় যায়, এটা আমরা বারবার দেখে আসছি আর কি। কেউ এভাবে সংঘবদ্ধ হয়ে কখনো আক্রমণ করে না। আপনি যখন কেউ একটা অন্যায় করতেছে সেখানে তাদেরকে ধাওয়া দিলে দৌড়ায় পলায় যায়। ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের কাছে যা স্বীকারোক্তি দিচ্ছে তার সাথেও কতগুলো মিলছে না আর কি। পাঠায় দিছে, বাকিরা নজর রাখতেছে, তার মানে এটা প্রি প্ল্যান, কেউ না কেউ যুক্ত। তো সেটা কোথায় এলো? এটা তো হঠাৎ করে হইতে পারে না। এদিকে সাম্য হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দুজন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে 30 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি দেখে বাকিদের আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন ওমর ফারুক। মঙ্গলবার সকালে মাহমুদ ফরেন মানি এক্সচেঞ্জে স্বত্বাধিকারী রাসেল ও তার ভগ্নিপতি জাহিদুল হক বাসা থেকে বের হয়ে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছিল। মিরপুর 10 নম্বরের ফায়ার সার্ভিসের গলির বাতেন সড়কে আসলে দুটি বাইক তাদের গতিরোধ করে। বাইকে 5 থেকে 6 জন ছিল। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে। 10-15 জন লোক এখানে এরকম দাঁড়াইলে খালি ছবি ওটা কেউ ধরে না। মানে ওরা যদি এই 4 লোকের ধরতো, 2 জনের কাছে পিস্তল আর 4 জনের কাছে তো চাকু তো ধরতে পারতাম না। আমাদের জোয়ান মানুষ যারা, আমরা যখন জোয়ান ছিলাম কলেজে পড়ছি, এরা ধরতে পারতো না, কেউই ধরলো না। তো টেহা নিয়ে গেল। পরে আবার যখন ধরছি, যখন ছাড়ি না দিলাম, পরে পিছন তনে একটা শব্দ হইলো, ভাবছি যে বোধহয় গুলি করছে। ছিনিয়ে নেয় দেশি বিদেশি সব মিলিয়ে প্রায় 30 লাখ টাকা। দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে আহত করে জাহিদুল হককে। মোটর সাইকেলে 3জন না 6 জন আসছে, আইসে একজন ভদ্রলোক আর কি অ্যাটাক করছে। অ্যাটাক করে কি নিছে না নাইছে, তারপরে গুলি করছে। ওনাকে গুলি করে ব্যাগ নিয়ে গেছে টাকার। এখানে রক্ত পড়ে আসছিল, তো ওখানে সবাই কয় কি চিন্তাই। এই ঘটনায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, একজন সন্দেহভাজন আটক করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথায় রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাইতে পারে। প্রকৃতপক্ষে আমরা একজনকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসা চলতেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। ওমর ফারুক, এখন, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা করেছে সরকারি কর্মচারীরা। ভূমি সচিব ASM সালে আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য জানান। বলেন, তবে দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে আবার আন্দোলন চলবে। অন্যদিকে ভূমি সচিব ASM সালে আহমেদ জানান, আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের বক্তব্য বুধবার জানানো হবে মন্ত্রী পরিষদ সচিবকে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। সরকারি চাকরি আইন নিয়ে নতুন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সরকারি কর্মচারীদের চলমান কর্মসূচির জেরে মঙ্গলবার সকাল থেকেই জোরদার করা হয় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট এবং বিজিবি। বন্ধ ছিল সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ। আগাম নির্দেশনা না থাকলেও সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন সাংবাদিকরাও। এমন পরিস্থিতিতেও মঙ্গলবার চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে দাবি জানান সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের। আমরা তো দেখতেও ভাবতে পারি, সরকারও ভাবতে পারি, এই ধরনের আসলে আইনের মধ্যে এই ধরনের বিষয়টা থাকা উচিত হয় না। আমাদের আসলে এই বিষয়টাই আমরা একটু জোর দিচ্ছি। লঘু শাস্তির পরিবর্তে গুরু শাস্তি দেওয়ার এই যে বিধান, ঠিক আছে, এর ফলে আমি মনে করি যারা নিম্ন কর্মচারী আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যেই সকালে বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিবকে। এর পরিপ্রেক্ষিতে বিকেল 2:45টায় কর্মচারী নেতাদের সঙ্গে শুরু হয় বৈঠক। ভূমি সচিব ASM সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় অংশ নেন আরও 5 জন সচিব। বৈঠক শেষে ভূমি সচিব ASM সালেহ আহমেদ বলেন, কর্মচারীদের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ হবে কাল। এজন্য কর্মচারীদের আন্দোলন আপাতত বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। পরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি বন্ধ রাখা হবে। আমরা তো এই যে আইনটা হয়েছে এই প্রক্রিয়ার সাথে আমরা কিন্তু জড়িত না। ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। শুধু একটা এজেন্ট কাজে স্যার যাবেন, যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে ডাক্তার, আমরা 3 জন সাথে থাকবো। আমরা এটা আংশিক করে আলোচনা করার জন্য আসলে স্যারেরা আমাদের সাথে একমত হয়েছে। এটা সম্পূর্ণ চাকরির জন্য স্যারের কথা বলবেন। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। এরপর থেকেই এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এদিকে দাবি আদায়ে 2 দিনের কলম বিরতি কর্মসূচি শুরু করেছে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার প্রতিবাদ এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল এবং সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ভুল বললেন আপিল বিভাগ। বিচারের নামে অবিচার করা হয়েছে পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্যের জয় আর মিথ্যা পরাজিত হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াত। আর জানাচ্ছেন জাহিদ হাসান। মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে জড়ো হন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রায় ঘোষণার আগেই আপিল বিভাগ, আইনজীবী ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সকালে পূর্ব নির্ধারিত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের রায় ঘোষণার জন্য 1 ঘণ্টা পর আদালত বসে। সকাল 9টা 50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে ATM আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছে। পরে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আইনজীবী শিশির মনির। এখন থেকে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব ATM আজহারুল ইসলাম is an innocent man. এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে। জনাব ATM আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। একদিনের মধ্যেই ATM আজহারকে কারামুক্ত করার প্রত্যাশা আইনজীবীর। আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব ATM আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই রায়ে সত্যের বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীর প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রসিকিউটর গাজী MH তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-কে সংশোধন করে
আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। এজন্য আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনও একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনও কথা বলছি। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজাহারে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আজহারুল ইসলামের খালাস চেয়ে রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। জামায়াত ইসলামীকে ধ্বংস করতে বিগত সরকার এবং আদালত পরিকল্পনা করেই দলটির সিনিয়র নেতাদের হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ওই নেতারা যে নির্দোষ ছিলেন তা এটিএম আজহারের খালাসের রায় প্রমাণিত হয় বলে মন্তব্য করেন তিনি। দুপুরে বায়তুল মোকাররমের সামনে এটিএম আজহারুল ইসলামের জন্য মোনাজাতে অংশ নিয়ে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের জন্য আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ। হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দোয়া অনুষ্ঠান। বক্তব্যে জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন এটিএম আজহারুল ইসলামের একমাত্র ছেলে সুমন আজহার। আজকের এই দিনটি দেখার জন্য যারা এই দেশকে পরিবর্তন সূচনা করেছেন, সেই জুলাই বিপ্লবের শহীদ, আহত এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, দলকে নেতৃত্ব শূন্য করতে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণ হয়েছে জামাত নেতৃবৃন্দ নির্দোষ ছিলেন। নির্দেশ দেন রায় ঘিরে জনসাধারণের ভোগান্তি হয় এমন আনন্দ কর্মসূচি থেকে বিরত থাকার। আমরা কোনো মিটিং, মিছিল, উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না। দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন। পরে জামাতে ইসলামের আমিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। তৈরি হয় আবেগঘন পরিবেশ। এর আগে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে জামাতে ইসলামী। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন অপেক্ষায় থাকা সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে এটিএম আজহারুল ইসলামের রায়ের মধ্য দিয়ে। তিনি ফিরে এসে দলের হাল ধরবেন বলেও জানান জামাত আমির। এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। যে রাব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম। বলেন, জুলুম করে বিগত সরকার জামাতের শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। জামাত নেতাদের মামলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জাল জালিয়াতির চিত্র তুলে ধরেন তিনি। ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। সাক্ষ্য আইনকে বেমালুম দলিত মতিত করা হয়েছে। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট তারিখ না পাওয়ায় হতাশা জানিয়েছে বিএনপি। বিকেলে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরে নির্বাচনের উপযুক্ত সময়। এছাড়া রাজধানীতে আলাদা অনুষ্ঠানেও দ্রুত রোডম্যাপের দাবি জানান বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। সাম্প্রতিক টানাপোড়েনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছোট বড় রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি।
সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করার পরও অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিন তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা না করায় সমালোচনায় মুখর বিএনপির সিনিয়র নেতারা। আমাদের দলের বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের তারিখ ঘোষণা না দেয়ায় হতাশ তারা। একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নাই। এর আগে মঙ্গলবার সকালে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে অন্তর্বর্তী সরকারের 10 মাসের কার্যক্রম নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ছাত্র জনতা, রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সমন্বয়ে শেখ হাসিনার পতন ঘটলেও ছাত্রদের একটি অংশ ছাড়া সবাই দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে চাইছে। কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে সেই তথ্য প্রকাশ না করে অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে, ঐক্যমত হবে। ওয়ার্ড হচ্ছে কি ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার কারো কান কথা শুনে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়া সম্ভব। যে দলের নিবন্ধন নাই, যে দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না, ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। শুধু একটি নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ষড়যন্ত্র রোধ করা সম্ভব বলে মনে করেন বিএনপির নেতারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। এদিকে সংস্কার বিচ্ছিন্ন নির্বাচন হলে দেশে ফের ফ্যাসিবাদী কাঠামো তৈরির শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় একথা বলেন তিনি। আর দিনাজপুরে পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দেশে আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে দেয়া যাবে না। মাঝারি মনের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে এনসিপি আয়োজিত আলোচনা সভার শুরুতেই মৌলিক সংস্কার প্রস্তাবনা তুলে ধরা হয় সংগঠনটির পক্ষ থেকে। প্রধানমন্ত্রীকে নির্দিষ্ট বিষয়ে অনাস্থার মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে হবে। পরে বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলতে হবে। সেই সাথে সংস্কার অসম্পূর্ণ রেখে নির্বাচন হলে তা জনগণের জন্য কল্যাণকর হবে না। জামায়াত নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে এমন মন্তব্য করে আক্তার হোসেন বলেন, সবার আগে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দায় স্পষ্ট করতে হবে দলটিকে। আর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারাই জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে, কাউকে ছাড় দেয়া উচিত হবে না। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। হাসিনার আমলে তৈরি করা আদালত বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের দিকে তাদেরকে ধাবিত করেছিল। জামাতে ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষাবলম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট, হিলি, পার্বতীপুর সহ বেশ কয়েকটি জায়গায় দিনভর পথসভা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে তিনি শুধু দল কিংবা মার্কা দেখে কাউকে ভোট না দেওয়ার আহ্বান জানান। যে 5 বছরে একবার ইলেকশন হতো, ইলেকশনের আগে কয়েকদিনের জন্য যারা এমপি ক্যান্ডিডেট তারা আপনাদের কাছে আসতো, কোনোভাবে মনোনয়নটা টাকা দিয়ে কিনতো, তারপর আবার 4.5 বছর কোনো খবর নাই।
যে এই রাজনৈতিক কালচার নামের অপকালচারগুলো বন্ধ হওয়ার এখন সময়ের দাবি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন, কিন্তু কয়েকজন রাজনৈতিক ব্যক্তি কিংবা দুই একটা দল মিলে এগুলোর পরিবর্তন করতে পারবে না। বিকেলে চট্টগ্রামে এনসিপির তৃতীয় দিনের পথসভায় অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের সংবিধান প্রত্যাহার করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব পেতে হলে আগে যোগ্য ভোটার হয়ে ওঠা প্রয়োজন বলেও মন্তব্য করেন হাসনাত। আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে পথসভা করছে এনসিপি, যেখানে ভোটারদের সঙ্গে মতবিনিময় সহ এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনছেন এনসিপি নেতৃবৃন্দ। মাঝার ইমন, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশ জাপানের সম্পর্ক আরও সুগভীর হবে। এই সফর হবে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক কূটনৈতিক মুহূর্ত। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই সফরের মাধ্যমে 1 লাখ বাংলাদেশিকে জাপানে পাঠানোর সুযোগ তৈরি হবে। এছাড়া 500 মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা ও 250 মিলিয়ন মার্কিন ডলার রেল খাতের উন্নয়নের জন্য আসবে। প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে। এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন, জাইকা, এবং দুইটা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন, ওইখানে কথা বলবেন। একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে, সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। খুব বেশি বেচাকেনা শুরু না হলেও কোরবানি ঘিরে রাজশাহীতে জমে উঠতে শুরু করেছে গবাদি পশুর হাট। সরবরাহ বেশি মানেই বাজারে দাম কম। অর্থনীতির সেই পুরনো সূত্রে এখন পর্যন্ত হাটের চিত্র অনেকটাই সেরকম। এদিকে বাজারে সবসময় মাঝারি গরুর চাহিদা বেশি থাকে, তাই বড় গরু নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় গৃহস্থ ও খামারিদের। আগামী সপ্তাহ নাগাদ হাটে বেচাকেনা জমজমাট হবে বলে প্রত্যাশা ইজারাদারদের। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী নগরীর সিটি হাট আসন্ন কোরবানিকে সামনে রেখে বিভিন্ন প্রান্ত থেকে আসছে গরু। হাতে বাড়ছে পশুর যোগান, ছোট বড় মাঝারি আছে সব সাইজের গরু মহিষ। এসব গরু কয়েক বছর লালন পালনের পর বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। তবে হাটে ক্রেতার আনাগোনা কম, অধিকাংশই দেখছেন, যাচাই করছেন দাম। তা কিনা শুরু হয়েছে ভাই, মোটামুটি ভাই, খুব ব্যাপক আকারে না ভাই, মিলছে না আমাদের প্রত্যাশা অনুযায়ী। আমরা যেটা আশা করেছি এটা আমাদের মিলছে না, কাস্টমার কম, কিনা বেচা কম হয়েছে। 3 থেকে 3.5 মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। মাঝারি গরু 2.5 থেকে 4 লাখ, আর বড় গরুর দাম 7 থেকে 12 লাখের মধ্যে। আর হাটের সেরা গরুর দাম হাঁকা হয়েছে 20 লাখ টাকা পর্যন্ত। খামারিরা বলছেন, পশুপালনে খরচ বেড়েছে, কিন্তু সে তুলনায় মিলছে না দাম। কিনা বেচা হচ্ছে না ভাই, পাটের দাম কম বলছে, এই 16-17 হাজার টাকা দাম কম বলতেছে। এখন বাইরের পাটি কম, গরু যে দামে কিনা হচ্ছে 10,000 করে কম বলছে। রাজশাহী নগরীর সবচেয়ে বড় ও স্থায়ী হাট থেকে পশু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে সরবরাহ করেন ব্যাপারীরা। তবে বড় ব্যাপারীরা এখনো আসেননি। এতে বেচাকেনা কমেছে বলছেন ব্যবসায়ী ও হাট মালিক। ক্রেতা নাই, এখনো তো গরু কিনা বেচা লাগেনি। চাঁদ উঠলে এলাকা ঘরীয় লোকেরা গরু কিনা বেচা করবে। চাঁদ উঠান, আর আমাদের শহরের লোক তো এখন আপনার একদিন আগে এসে গরু কেনাকাটা পায় নাকি, কুরবানির জন্য নিয়ে যায়, কিনে কুরবানি দেয়, আগে কেউ কিনে পুষতে চায় না। নগরীর সিটি হাটের পাশাপাশি রাজশাহীর কাকন, মন্ডুমালা, চৌবাড়িয়া, দামকুড়া হাট থেকে দেশের নানা প্রান্তের ব্যাপারীরা গরু সংগ্রহ করেন। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।
চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক হজ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। নিবন্ধিতদের মধ্যেও হজে যেতে পারবেন সর্বোচ্চ সংখ্যক যাত্রী। মঙ্গলবার হজ ক্যাম্পে 2025 সালের হজের কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে একথা জানায় বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব। সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে হজ ও ওমরা আইন সংশোধন চায় সংগঠনটি। এ সময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান হাব সভাপতি। আরও জানাচ্ছেন নাইম আবিদ। অন্তর্বর্তী সরকারের প্রথম হজ। এবছর হজযাত্রীদের সেবায় নেওয়া হয়েছিল মোবাইল অ্যাপ, সিম রোমিং ও বিশেষ ক্রেডিট কার্ডের মতো উদ্যোগ। এজেন্সিগুলোকে রাখা হয়েছিল কঠোর নজরদারিতে, যার ফল মিলল। 2025 সালের হজ কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব জানালো, নতুন সরকারের অধীনে নানা চ্যালেঞ্জ থাকলেও হজ কার্যক্রম হয়েছে সুষ্ঠু, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। আমরা যে এবছর গত বছরগুলোর মতো এবছর অসাধারণ একটা হজ হয়েছে এবং হজ হচ্ছে ইনশাল্লাহ। প্রায় 70% হাজি চলে গেছে আর 30% হাজি 31শে মে এবং 1 তারিখের মধ্যে চলে যাবে। তো আমরা হাব সন্তুষ্ট। আরও সুষ্ঠুভাবে করা যেত যদি মধ্যস্বত্বভোগী না থাকে। চলতি বছর হজের জন্য নিবন্ধন করেছে 87,100 হজযাত্রী। তাদের মধ্যে শেষ পর্যন্ত ভিসা হয়নি 136 জনের। হাব বলছে, ভিসা না হওয়ার বেশিরভাগই সৌদি সরকারের বয়সসীমার বাধ্যবাধকতায় আটকে গেছে। তাদের দাবি, ইতিহাসে প্রথমবারের মতো এত বেশি ভিসা হয়েছে। নিবন্ধিতদের মধ্যেও হজে যেতে পারছে সর্বোচ্চ সংখ্যক। কেউ প্রতিস্থাপনের কথা বলে তাকে উপযুক্ত রসিদ দিয়ে টাকা পরিশোধ করেছে, পাসপোর্ট দিয়েছে। আমরা অবশ্যই সরকার ব্যবস্থা নেবে, আমরা হাবের পক্ষ থেকেও ব্যবস্থা নিচ্ছি। এরকম খুবই সামান্য 2-4-10 জনের মতো এরকম ছিল। ইতিমধ্যে তাদের যাত্রা নিশ্চিত করা হয়েছে, তাদেরকে প্রতিস্থাপন করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত 2টি ফ্লাইট রাখা হয়েছে হজযাত্রীদের জন্য। আগামী বছর বিমান ভাড়া আরও কমানোর সুযোগ আছে। পাশাপাশি সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে হজ ও উমরাহ আইন সংশোধন চায় সংগঠনটি। নাইম আবির, এখন, ঢাকা। প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি জানিয়ে অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নেই। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অর্থনীতি বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আর সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন, নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসে গেছে। আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা এগুলো দরকার, সেটা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের এখনো আস্থা আসেনি। যেটারই প্রতিফলন আমরা 22-23% নেগেটিভ যে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট, সেটার যে নেতিবাচক যে প্রবণতা, সেটার মধ্যে কিন্তু আমরা দেখছি। 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা দুর্নীতি, লুটপাট ও পাচারের অর্থ প্রয়োজনে জোর করে আদায় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশে ব্যাংকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চলতি অর্থ বছরের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কয়েক লাখ কোটি টাকা প্রতি বছর পাচার হয় দেশ থেকে। শ্বেতপত্রের প্রতিবেদনে গত 15 বছর এর পরিমাণ বলা হয়েছে 28 লাখ কোটি টাকার বেশি, যার বড় অংশ ব্যাংক ও আর্থিক খাত থেকে লুট করেছে এস আলম, সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ পতিত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 2023-24 অর্থ বছরে সন্দেহজনক 65,000 মোবাইল ব্যাংকিং লেনদেন নজরে এনেছে। এর বাইরে এই সময় সন্দেহজনক লেনদেন হয়েছে 17,000-এর বেশি। এর মধ্যে ব্যাংক খাতে 16,000 ও গোয়েন্দা সংস্থার রিপোর্ট হয়েছে 114টি লেনদেনের তথ্য। এর মধ্যে ব্যাংক খাতে 16,000 ও গোয়েন্দা সংস্থার রিপোর্টে রয়েছে 114টি লেনদেনের তথ্য। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। 2024-25 অর্থ বছরের 25 মে পর্যন্ত সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে 27,130টি। এ সময় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়া গেছে 450টির, যা গত বছর থেকে 4 গুণ বেশি। 2023-24 অর্থ বছরে 26টি ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান 12টি ও 17টি বীমা কোম্পানি তদন্ত করা হয়। আর এ সময় সন্দেহজনক রেমিটেন্সের তথ্য পাওয়া গেছে 1,191টি। 5 আগস্টের পর যে বিপুল কাজের চাপ বেড়েছে, সেই জন্য বিএফআইইউ প্রস্তুত ছিল না। অন্তর্বর্তী সরকারের এই সময়ে সর্বোচ্চ সম্পদ জব্দ করার লক্ষ্য সংস্থাটির। প্রয়োজনে জোর করে দুর্নীতির অর্থ আদায় করা হবে বলে জানান গভর্নর। সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং থিং,
বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে, এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। অপরদিকে দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে গভর্নর জানান, এসব ব্যাংকে অনেক টাকা বিনিয়োগ করতে হবে সরকারকে, যাতে আমানতকারীরা ক্ষতি না হয়। তাই প্রথম পর্যায়ে ঘুরে দাঁড়াতে না পারা ইসলামী ব্যাংকগুলো সরকারি মালিকানায় নেওয়া হবে বলে জানান তিনি। ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কার ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন, আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নিবে। যে ব্যাংকই নিক না কেন সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। গভর্নর জানান, আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মানি লন্ডারিং আইনের টাস্ক ফোর্সকে স্বীকৃতি দেওয়া হবে, যাতে আগামীতে অর্থ পাচার আর লুটপাট রোধে দ্রুত কাজ করা সম্ভব হয়। কিছু কিছু ক্ষেত্রে সেখানেও বাধা আসছে, যে যারা কাজ করছেন। আতাউর নিয়ন, এখন, ঢাকা। খেলার প্রসঙ্গ, বিক্রি হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস 2 এর সব টিকিট। সমর্থকদের অনলাইনে টিকিট কাটতে বেগ পেতে হলেও টিকিট বিক্রি নিয়ে সন্তুষ্ট বাফুফে। বিস্তারিত প্রতিবেদনে। ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রি করতে টিকিট বিক্রি প্রতিষ্ঠান টিকিফাইয়ের সাথে চুক্তি করে বাফুফে, কিন্তু ওয়েবসাইটে টিকিট পেতে বেগ পেতে হয়েছে সাধারণ সমর্থকদেরকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিনতে পারেননি টিকিট। গেল শনিবার রাতে টিকিফাইয়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণ পরেই সাইবার আক্রমণের শিকার হয় সাইটটি। সব বাধা কাটিয়ে সোমবার রাতে আবারও টিকিট বিক্রি শুরু হলেও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় সাধারণ গ্যালারি আর ক্লাব হাউস 2 এর টিকিট। 18,300 গ্যালারি টিকিট ইজ গন উইথিন ফার্স্ট 20 মিনিটস। ক্লাব হাউস 2 চলে গেছে। 5 মিনিটে 30,000 প্লাস লোক ইউজার অনলাইনে আসতে চেষ্টা করেছিল। আমরা একটা কিউ সিস্টেম করেছিলাম কালকেও কিন্তু 2-3টা ডিডস অ্যাটাক এসেছিল, বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি। আমরা দেখেছি যে টিকিটিং কোম্পানি সাকসেসফুলি প্রত্যেক মিনিটে কিন্তু টিকিট সেল করছিল। টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে যারা আবেদন করেছেন সবাই পাবেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। এক্ষেত্রে বাফুফের অডিট টিম ও সাইবার টিম বসবে ভুলভ্রান্তি খতিয়ে দেখতে। কোন টিকিটে কোনো মিসম্যাচ আছে নাকি, কোনো এক্সট্রা কোনো টিকিট পাই নাকি আমরা সিস্টেমে, আমরা সব চেক করবো যেন টিকিফাই কোনো মিস্টেক না করে, বাফুফে যেন কোনো মিস্টেক না থাকে, বা আমাদের কোনো টিকিট থাকে আমরা 100% আবার অনলাইনে উঠা দিব। যদি আমরা একটা দুটাও পাই ওটা অনলাইন দিয়ে দিব আমরা। খেলার দিন মাঠের বাইরে থাকবে ভ্রাম্যমাণ আদালত। টিকিট কালোবাজারি ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে বাফুফে। প্রত্যেকটা টিকিটের নাম থাকবে, নাম্বার থাকবে এবং একটা ইমেল আইডি থাকবে। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। 10 জুন ম্যাচকে ঘিরে 8 বিভাগে থাকবে ফ্যান জোন, থাকবে কনসার্ট, লেজার শো। এছাড়াও স্টেডিয়াম এলাকায় ভক্তদের জন্য থাকবে বেশ কিছু চমক। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। ফারহান ইসান, এখন, ঢাকা। শেষ করছি সন্ধ্যাবাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জন কুষ্টিয়া থেকে গ্রেপ্তার। 5টি বিদেশি পিস্তল ও স্যাটেলাইট ফোন উদ্ধার। মাদক চক্রের হাতে খুন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য, জানালো ডিএনপি। মানতে নারাজ পরিবার, বলছে পরিকল্পিত হত্যা। সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ স্থগিত, দাবি না মানলে বৃহস্পতিবার থেকে ফের আন্দোলন। 25 ক্যাডারের 2 দিনের কলম বিরতি। মানবতা বিরোধী অপরাধ মামলায় খালাস আজহারুল ইসলাম, মুক্তি পাচ্ছেন কাল। আগের বিচার সঠিক ছিল না, পর্যবেক্ষণ আদালতে। এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ না মেলায় বিএনপির হতাশা। সংস্কারহীন ভোট হলে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা এনসিপির। শেষ করছি সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।